আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৭৭। হামজার গাড়ি পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর একটি বালুটানা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মুচড়ে গেল এক বাস। ট্রাকের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট কম ছিল। গাড়িটা তাই অনেক চেষ্টা করেও ব্রিজের নিচে পড়তে পারেনি। এতে উপস্থিত মৃত্যুও মন খারাপ করে ফিরে গেল হামজার কাছ থেকে। কপালের উপরে ২.৫ ইঞ্চির মতো করটি ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আর শরীরের কোথায় কি লেগেছে তা অনুভব করার আগেই অন্ধকারে তলিয়ে গেল হামজার চেতনা। অস্ফুটন্ত স্বরে সে একবার উচ্চারণ করে, জয়। মানুষ মৃত্যুর আগে তার আপনজনকে ডাকে। হামজার কোনো আপনজন নেই। সে তার জন্মদাতা বা গর্ভধারিণীকে চেনে না। তার কোনো পরিচয় নেই। তার শুধু একটা জয় আছে। সে জয়কে ডেকে উঠল শেষবার। রিমির কাছে ক্ষমা চাওয়ার কথা খেয়াল আসার আগে তার চেতনা নিভে এলো। ড্রাইভারের দুটো আঙুলের অর্ধেকটা কেটে পড়ে গেল। বাম পায়ের নিচের অংশের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওভাবেই মিনিট ১৫ মানুষের কল্পনা জল্পনা, আতঙ্ক ও সমবেদনার মাঝে পড়ে রইল দুটো দেহ রাস্তার ওপর। ধানমন্ডিতে হামজার লোকেরা খবর পেয়ে বাবুবাজার পৌঁছতে ঘণ্টাখানেক লাগল। ততক্ষণে হামজার কন্ডিশন ডাক্তারের ভাষায় ক্রিটিক্যাল। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বেডে নেবার পর শরীর থেকে চুইয়ে পড়া রক্তে বেডশিট লাল হয়ে উঠল। হাতের মুঠোয় ছিল দুটো রজনীগন্ধার গাজরা। হামজা ফুলের গাজরা দুটো কিনেছে আহসান মঞ্জিলের সামনে থেকে। সেগুলো মুচড়ে নেতিয়ে ছিন্ন ভিন্ন হয়ে হাতের মুঠোয় ধরা ছিল। হামজার দাড়ি গোফের মুখটা চাপটি ধরা রক্তে জর্জরিত। ঘণ্টা দুয়েক পর প্রাথমিক ড্রেসিং ও কিছুটা পর্যবেক্ষণের ভিত্তিতে ডাক্তারেরা একটু চিন্তিত কণ্ঠে জানাতে চাইলেন, রোগীর শরীরে যা দেখা যাচ্ছে না আপাতত তা ঘটিয়ে ফেলেছে বোধহয় এই অ্যাক্সিডেন্ট। আমরা আশা করব তা না হোক, তবে হবার সম্ভাবনা প্রবল থেকে গেল। হামজার লোকেরা বুঝল না অত। জয়কে কল করে এই কথা বলবে কে, তা নিয়ে একটু আপত্তি সবার। জয় সহ্য করতে পারবে না। এরকম খবর দেওয়াটা লজ্জারও। রাজত্ব তাদের, তবুও কেন এই ধরনের অরাজকীয় ঘটনা ঘটবে? লজ্জাজনক বটে। এর ফল ভুগতে হবে অপরপক্ষকে। বাসের হাট ফেরার পথে জয়ের বুকের মাঝখানটায় একটা ছিদ্র ব্যথার উদ্রেক হলো। চোখ দুটো বুঝে বাসের সিটের সাথে হেলান দিয়ে রইল। বোঝা চোখের দৃষ্টিতে সামনে নিকষ অন্ধকার। সেই অন্ধকার জয়কে ডাকছে, বলছে তার মাঝে বিলীন হয়ে যেতে। সেই ডাকে সাড়া দিয়ে সে কতক্ষণ ওভাবে দম আটকে বাসের সিটের ওপর পড়েছিল জানা নেই। যখন সে চলমান জগতে ফিরল, হৃদযন্ত্রের স্পন্দন স্বাভাবিক মাত্রা পেল, তখন বাসের কন্ট্রাক্টর তাকে এক নাগারে ডাকছে। অর্থাৎ তাকে বেশ অনেকক্ষণ যাবৎ ডাকা হচ্ছিল। বাস থেকে নেমে রাস্তায় হাঁটতে হাঁটতেও সে একবার দম আটকে বসে পড়ল রাস্তার কিনারে মাটির উপর। হামজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে যাবার পথে তার গায়ের গতি স্লথ হচ্ছে। আবার একটা দ্বিধার টান। আরমিনের সেই ধিক্কার কানে বিছার মতো দংশন করলে জয়ের চিত্ত দুই ভাগে বিভক্ত হলো, চিরে গেল। নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির, আমি আপনাকে ভয় পাই না। জয় রাস্তার উপর পাগলের মতো মাথার দুপাশ চেপে ধরে গলাকাটা মুরগির মতন ছটফট করতে লাগলো। আজ সে পাগলের মতো ছুটতে ছুটতে হামজার কাছে যেতে পারছে না নাকি? কেন? দ্বিধার শিকলে পাবন্ধি? কোন দ্বিধা? জিন্নাহকে যদি হামজা মেনে থাকে? জয়ের মনে হলো তার দেহটাকেও দুই ভাগ করে ছিঁড়ে ফেলা হচ্ছে। জান্তব আর্তনাতে গুঙড়ে উঠল ফুটপাতের ওপর পড়ে। বাসের ভেতরে তো সে অজ্ঞান হয়নি, তাহলে এত দূর যাত্রা করলো, গন্তব্যে এসে বাস থামলো, তাকে ডাকা হলো, সে টের পেল না কেন? সে কোথায় ছিল? মৃত্যু এসেছিল? সে সবসময় দুটো সিট ভাড়া করে বাসে ওঠে। তার পাশের সিট খালি ছিল। মৃত্যু কি এসে আজ সেখানে বসেছিল তার কাঁধে কাঁধ মিলিয়ে? তাহলে সঙ্গে নিল না কেন? আর কত ছলনা করবে সে জয়ের সঙ্গে? বাড়ির সীমানায় ঢোকার আগে সে অভ্যস্ত রূপে ফিরল। জয়কে দেখে ছেলেরা ওকে ঘিরে ধরে হুটোপাটা লাগিয়ে দিল। ভাই ভাই ভাই, ভাই রব উঠে গেল। হামজা ভাই হাসপাতালে, কি ভয়াবহ খবর! তাদের রক্তে আগুন লেগে গেছে। কার এমন দুঃসাহস? রাজত্ব তাদের, সেখানে থোড়াই তারা আর কারো সামান্য নাচাকুদাও করবে। আর তো স্বয়ং হামজা ভাইয়ের ওপর হামলা। রক্তের ওপর সেতু তৈরি করা হবে, সেতু। জয় হাসল।
এত খেপেছিস কেন তোরা? কঞ্চির খোঁচা খাইলে পরে চাপ্পরের কোপ লাগানো কম বেশি জায়েজ মনে হয়। মেলাদিন সব চুপচাপ ছিল। আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না হাত গরম করার। আক্রমণ পাপ, প্রতিক্রিয়া বৈধ। দেখ না মাইয়ান, পিকনিক হবে আজ। ডিজে লাগা, পাড়ার লোক যাতে ঘুমাইতে না পারে, আর মিউজিক ছাড়া অন্য কোনো আওয়াজও না শোনে। শেষ রাতে রওনা দেব ইলা রাজধানী, জয় বাংলা। ইশারায় রতনকে একটু একান্তে ডেকে বলল, আমার ভাই বিরাদাররা লাস্ট কবে মাংস খাইছে রে? ওই কুত্তাগুলা ভাই। কুত্তা কিরে শালা? মেহমান কো মেহমান। জয় একে একে বোতাম আগলা করে গায়ের শার্টটা খুলে ফেলল। গরম লাগছে। খালি গায়ে শুধু তার লকেটওয়ালা চেনটা বুকের উপর পড়ে রইল। রতন খুব উৎসাহের সাথে জানায়, আপনার কথা মতো ওগরে 2-3 দিন পর খাওয়ানতেই। আইজ 4 দিন ভোগা শালারা। সামনে আস্ত হাতির বাচ্চা পাইলেও খাওয়াই লাইব। সো স্যাড রতন। হাতির বাচ্চা না, আস্ত একটা হাতি খাওয়াইব, এই আশা ছিল আমার। তুই হতাশ করলি রে আমায়। এই জন্য পরের জন্মে তুই বান্দর হয়ে জন্মাবি। তোর পাশা হবে জবা ফুলের মতন লাল টকটকে। ফু। রতন বিভ্রান্ত হয়ে পড়ল। জয়ের ফুক কতটুকু কাজে লাগার মতো তা রতন জানে না, কিন্তু টেনশন হচ্ছে খুব। জয় ওয়ার্কশপের অফিস রুমে ঢুকল। দুটো ছেলেকে ডেকে নিয়ে 1000-5 টাকা ধরিয়ে দিয়ে বলল, প্যাকেট কয়েক মোমবাতি, চার্জার লাইট আর খাবার কিনে নিয়ে আমার বাপের ঘরে যান। রতন জিজ্ঞেস করে, ভাবিরে রাই খাইছেন ভাই? আম্মা ডাকবি, আম্মা। ভাবি শব্দটা ভালো না। রতন আপত্তি করল, ভাই ভাবি কেমনে আম্মা হয়? আপনি আমাগর ভাই, ভাইয়ের বউ ভাবি লাগে ভাই। জয় চোখ তুলে তাকায়, তাইলে আমায় অহন থাইকা আব্বা ডাকবি। রতন শুকনো মুখে ঘাড় চুলকাল। জয় বলে দিল, বাড়ির বাইরেই থাকবি দুজন। 2-4টা শাবল সোরা হাতের কাছে রাখিস। ভেতরে ঢোকার কথা ভাবিস না, হারাম, বুঝেছিস? জয় দ্রুত ওদেরকে বিদায় দেয়। বড় ঘরে যেতে হবে তাকে। বহুত কাজ এখন। ক্লান্ত শরীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটা গান ধরল সে। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরো, শুধু হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি বদলে গেলাম। কত রাত জাগা, কত দিন গোনা, সেই নতুন ভোরের আশায়। দরজা খুলে গেল হুড়মুড়িয়ে। একখানা নেভি ব্লু রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রিমি। জয় দেখলো খুঁটে খুঁটে রিমিকে। চোখ দুটো গর্তের ভেতরে ঢুকে গেছে, কালো হয়ে দেবে গেছে অক্ষিকটর। অথচ আজ রিমির যেন আগের সেই স্নিগ্ধ সুন্দরী কম বয়সী রিমি হবার প্রচেষ্টা। এই মেয়েটার সাথে জয়ের সম্পর্ক জটিল, ইঁদুর বিড়ালের মতো, বা আরো কিছুটা অন্যরকম। জয় কি স্নান হাসবে আজ রিমিকে দেখে? না, তার জয়ের ঠোঁটে অতিরিক্ত বেমানান। রিমিকে সে যে খবর শোনাবে, তার আগে সে রিমিকে একটু চাঞ্চল্যপূর্ণ জ্বালাতন করবে। তাই সে খোলা শার্টখানা ঘাড়ে বাঁধিয়ে দাঁত বের করে বেহায়ার মতো হেসে গান গাইল। ভাবি আমার জানেরই জান, পরাণের পরাণ। ভাবির মায়েরে কিন্না দিমো সুপারি আর পান। ভাবি স্কুলে যাইব। দুকু সরি, এক্সট্রিমলি সরি ভাবি। রিমি কিন্তু একটু হাসত না, নিস্তেজ গলায় বলল, প্যান্ট টেনে তুলুন। জয় চমকে ওঠার ভান ধরে। দেখে তার প্যান্ট বিপদসীমার নিচে নেমে যাবার পথে। কিন্তু কোনো ব্যাপার না, জায়গা তো আছে। রিমি কি বোঝাতে চাইছে? তার স্বামীর জায়গা জয়ের পরনে এটার খোঁটা দিল? জয়ের প্রতিবাদে কিছু বলার আগে রিমি সেই একই রকম স্বরে বলল, এমপি সাহেব এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। যদিও আপনি জঙ্গলি, অসভ্যতাকেও ছাড়িয়ে গেছেন, তবু জানালাম, সম্মানিত মানুষ, এভাবে ওনার সামনে গিয়ে না দাঁড়ালেই পারেন। জয় ভ্রুকুচকে 2 সেকেন্ড রিমিকে দেখে হোলস্টার থেকে পিস্তল বের করে এনে ম্যাগাজিন খুলতে খুলতে রিমির কানের কাছে একটু ঝুঁকে বলল, হাঁকতে গেলে কি অজু করে টয়লেটে ঢুকেন? রিমি অসন্তুষ্টিতে চোখ বুঝল। জয় ম্যাগাজিনে বুলেট ভরতে ভরতে ফিসফিস করে বলে, শক্ত হয়ে দাঁড়ান। ভেতরে ঢোকার আগে আপনাকে একটা ক্যাঙ্গারু নিউজ দেব, যেটা শোনার পর আপনি ক্যাঙ্গারুর মতন লাফাবেন। রেডি? রিমি নিষ্প্রভ গলায় বলল,
আপনার ভাই আজকে দিনাজপুর ফিরছে না, তাই তো? জয় স্থির চোখে তাকিয়ে শুকনো হাসে। না, আসতেছে তো নাই, উল্টো হাসপাতালে শুয়ে আমার আপনার অপেক্ষা করতেছে। তৈরি হন, মিটিং শেষে রওনা দেব। আপনার স্বামী খুব সেলফিশ লোক। আপনি বলে সংসার করতেছেন, আমি হলে জীবনও করতাম না। রিমি শরীরের ভর হারালো যেন, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জয় শীর্ষ বাজাতে বাজাতে পিস্তল ফের হোলস্টারে গুজে ভেতরে ঢুকে উচ্ছ্বসিত স্বরে বলল, আরে মাম্মা, শান্তি বর্ষিত হোক আপনার ওপরে নিচে সবখানে। আপনার সাথে সাক্ষাৎ করব বলে আজ কয়টা দিন ঘুম হয় না, তাই রাতে ঘুমাই। এমপি সাহেব সহ 9 জন লোক বসে আছে বসার ঘরে সোফায়। বিভিন্ন রকম নাস্তা, শরবত ইত্যাদি পরিবেশন করা হয়েছে। জয় গিয়ে একটা সোফায় বসে পড়ল ধূপ করে। খালি গা, চেইনটা ঝুলছে বুকের ওপর। রূপোর তৈরি যে অক্ষরটি জলজল করছে লকেট হিসেবে। রিমি নড়বড়ে পায়ে এসে দাঁড়ালো। জয় শীতল চোখে তাকিয়ে আদেশের স্বরে বলল, ভেতরে যান। রিমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে চলে যায় দ্রুত। শব্দ এখনো তার সাহস হয়নি জয় ও হামজার এই নজরকে অগ্রাহ্য করার। শব্দ করে দরজা আটকানোর শব্দ আসে রিমির কক্ষ থেকে। জয় কানে আঙুল দিয়ে গা মেলে বসে হাসল। সব ঠিকঠাক মামা? সেই মুহূর্তে কোয়েল কোত্থেকে যেন দৌড়ে এসে খামচে ধরল জয়কে। ফুঁপিয়ে উঠল, কোথায় তাকো, কোথায় তাকো তুমি? আমি দেখি না কেন তোমাকে? আমার চকলেট এনে দেবে কে? বাবা তো আনতে না চকলেট নিয়ে, বাবা তো আতে না চকলেট নিয়ে। এবার আসলে আমি দেখাই করবো না। মামাও আসে না কয়দিন। আমি কি খাবো? কার সাথে খেলবো? এখানে কিন্তু আমি আর থাকবো না। জয় খামচে খেয়েও হাসছিল বলে কামড় দিল হাতের উপর কয়েকটা। তবু বেয়াদব জয়ের হাসি থামছে না দেখে বড় হাতিয়ার ব্যবহার করলো। থুতু ছিটালো জয়ের গায়ে। তুপ, হাসবি না শয়তান জয়। চুপ করে শোনো আমার কথা। 2-1 ফোঁটা থুতু পড়ল জয়ের গায়ে। জয় গাল চিপে ধরে দাঁত কিরমির করে টেনে তুলে উড়ুর উপর বসালো। হেসে 2 হাতের বাঁধনে জড়িয়ে নিল। তখনও কোয়েলের দুর্বল আক্রমণ চলছে তার শরীরে। একসময় কোয়েল ক্লান্ত হয়ে কোলের উপর ঘুরে বসে গলা জড়িয়ে চেপে ধরে জয়কে। ঘাড়ে 2-1টা ছোট ছোট কামড় বসায়। জয় পিঠে হাত বোলায়, আবার ঝুঁটি নেড়ে জ্বালাতন করে। এমপি সাহেব প্রসঙ্গে এলেন। নিখুঁত চতুরতার সঙ্গে বললেন, কামরুলকে মেরে দিলা। ওর বউ বাচ্চা 2 বেলা এসে কেঁদে কেটে যাচ্ছে আমার কাছে। কি করলা কত? জয় শুধুই হাসলো ম্যাচের দিকে চেয়ে। এমপি শুনতে চাইছেন জয় তার স্ত্রীকে বাঁচাতে তার সামনেও নিজে খুনের দায় নেবে। তখন তিনি বলবেন, বাপি ও রবিউল কিন্তু এখনো জীবিত। কি হয়েছে সব জানেন তিনি। জয় সেই সুযোগ দেবার লোক নয়। সে কিচ্ছু বলল না, শুধু হাসল। এমপি জিজ্ঞেস করলেন, কি হয়েছিল এমন? একটা তাজা প্রাণ, এমনি পার্টি চলে? কামরুলে মারছিস কেন তুই? বাপি আর রবিউল কয় নাই? ওদেরকে সারলামি যাতে সবটা আপনাকে কইতে পারে ভালো মতন। এমপি সাহেব জয়ের জাজরেলপনায় ক্রূর নজরে দেখতেন একবার ওকে। নাটকীয়তা থেকে বেরিয়ে চারপাশে নজর বোলাতে বোলাতে ঠোঁটে একটু অন্যরকম হাসি টেনে বললেন, তোর ঘরওয়ালির অনেক প্রশংসা করছে ওরা, তারই দেখতে বাড়ি বই আসা। কইছে খুব দুঃসাহসী শুনছি। জয় কোয়েলের কচি হাত দুটোর সাথে খেলতে খেলতে নিঃশব্দে হাসে। বাড়ির বউকে এভাবে দেখতে চাও ঠিক না মামা, ব্যাপারটা ভালো না। এমপি সাহেব ঝুঁকে বসে নিচু আওয়াজে বললেন, খারাপ কিছু কি করছি এখনো? একবার দেখতে চাইছি। মামা বললে ডাকস, মামারে বউ দেখাবি না? না মামা, আর বললেন না কথাটা। এইসব কথা বারবার উচ্চারণ করা ঠিক না। এমপি সাহেব হু হু করে হেসে উঠলেন। দেহ কি কই এই চ্যাংরা, তুই বুঝোস না আমি তোরে কত ভালোবাসি? নইলে এমনি আইসে ছোট চ্যাংরাগোর মতন আবদার করতাম? আর আমি জানি তুই আমারে ভালোবাসিস। ভালোবাসায় মানুষ জান কুরবানি দেয় রে জয়। ভালোবাসায় জান কুরবানি নেয়ও মামা। তুই কার কুরবানি নিবি? জান কুরবানি দেওয়ার নিয়ম ভালোবাসায়। আর তোর বউ? ভালোবাসায় জান কুরবানি দেয়, বউ দেয় না। ওরে ওরে, রাজনীতির জুয়ারে জয়, জুয়া। সবকিছু বাজি ধরতে হয়। আইস তোর বউরে দিবি না? আমি আমার চ্যাংরা করে কি বুঝাবো? ওরা তোর বউরে চায়। জয় বসা থেকে একটু উবু হয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে শব্দ করে মোচেল চেপে ধরে রিলোড করে বলল,
কোন বেড়াচোদা চায়? কার মরণের চুলকানি উঠছে মামা? কয়জনে মারবি তুই? বউ চায় কয়জন? হেসে মাথা দোলালেন এমপি। জয়, রাজনীতির সব চাইতে বড় নীতি হইল গিয়া দুনিয়ার সব জাহান্নামে যাক, তবু দলের সাথে বেইমানি করা চলব না। রাজনীতির সবচাইতে বড় নীতি হইল নীতির খেলাপি। জয়, দলের এক চ্যাংড়া মরছে, তুই জয় না হইলে কি হইতো কত আব্বা? তোর এই বাড়ি এতক্ষণ খাড়া থাকতো এমনে, তুই জিন্দা থাকতি। অথচ আমি তোর সাথে দেখা করতে আইছি, আলাপ আলোচনা করে কি হয় করা যাবে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসে। আমাকে আপনার দরকার মামা, আপনি জানেন আমি কি, কিন্তু আমার আপনাকে দরকার নাই। অবশ্য কথা আলাদা, যদি কামরুল আমার চাইতে বেশি। না 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 না, ও কথা মুখেও নিস না আব্বা, তুই আমার। আপনি ওর মুখে আইনেন না আপনার ওই কথা। এমপি সাহেব মুচকি হাসলেন। তিনি কি জানতেন না জয়ের সাথে আলাপ করে কি হবে? সব জানা তার। তিনি মাথা দুলিয়ে হেসে জয়ের কাজ চাপড়ে সাববাসী জানিয়ে বললেন, আমার বাঘের বাচ্চা তুই জয়, আমার ছেলে তুই, তোর কথাই রইল, যা। তুই যখন চাস না, আমি বৌমারে কোনোদিন দেখতেও চাইব না, কিন্তু এখন যা বলবো তা যে তোরে করতে হইব আব্বা। জয় হ্যাঁ না কিচ্ছু বলল না। কোয়েল বোধহয় ঘুমিয়ে পড়বে অল্পক্ষণের মধ্যে। সে পরম স্নেহে কোয়েলের পিছে হাত বোলাতে লাগলো। দুটো চুমু খেলাম। এমপি সাহেব সুধান, কই থেকে আসতেছিস? এক কাস্টমারের বাড়ি গেছিলাম মাল পৌঁছাইতে। কোন দিক দিয়ে বাড়ি ঢুকলি? ডান দিক। এমপি সাহেব হাসলেন। বামে তোর শ্বশুর বাড়ির লোক খাড়ায় আছে। জয় চোখ তুলে তাকায়, হেসে ফেলে নিঃশব্দে। ওদের সাথে যাইতে হবে তোর। জয় সামান্য শব্দ করে হেসে উঠল। এমপি সাহেব একটু সিরিয়াস হলেন। না জয়, যাওয়া লাগবে। রেপুটেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। এক্ষুনি পুলিশ চলে আসছে, দিনকাল এত ভালো চলে আসছে, এক রাতে ইনসাফ প্রতিষ্ঠা পাইয়া গেছে দেশে। এবার আমার মতো পাপের কি তেলে রোজ হুকা মারা যাবে মামা? তোর বিশ্বাস আমি তোরে এক কামরুলের খুনে জেলে যেতে দেব? তাও তো খুন তুই করিস নাই। জয় ভ্রু চড়ায়। এমপি বললেন, তোর নামে এফআইআর হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। তাইলে দূরে দাঁড় করায় রাখছেন কেন? ছি, আমার আত্মীয় তারা। আমার বাড়ির কাছে এসে এভাবে বিনা আপ্যায়নে ফিরে যাবে না। এই রতন, কাউসার, আমার মেহমান আসছে, ভেতরে ডাক। ওরা আজ ফিরে যাবে না জয়, তোকে সাথে নিয়ে যাবে। শোন আমার কথা একটু ঠান্ডা মাথায়। জয় শান্তচিত্তে মাথা দোলায়। ওদেরকে আসতে বলেন ভেতরে, চা নাস্তা করুক। পাটোয়ারি বাড়ি ওদের নিজেরই বাড়ি। দুপাশে মাথা নাড়ে এমপি। এক রাত হইলেও সেলের ভেতরে থাকা লাগবে তোর। তোর মনে হয় আমি তোরে বেশি দিন ভেতরে থাকতে দেব? অন্তত একটা ফটো তোলা অব্দি ভেতরে যাওয়া লাগবে। এক সেকেন্ডও না, আমি রাজধানী যাব, বড় সাহেব হাসপাতালে, অলরেডি ঘন্টা 6 ওভার। এমপি একটু হাসলেন। আমি অপেক্ষা করতেছিলাম সংবাদটা তুই কখন দিবি আমারে, দিবি কিনা। জয় সেসব অগ্রাহ্য করে রিমিকে ডাকল। ভাবে, আপনি রেডি? মামা, আমি বড় ঘরে যাব, গেলে চলেন, মিনিট 20 কাজ আছে। এখন না জয়, আগে ঘুরে আয়, তারপর সেসব তো তোরই করা লাগবে। এখন আর পাপের বোঝায় নতুন ভার চাপাস না। জয় উঠে দাঁড়ালো। এমপি সাহেব হাত চেপে ধরে বসান। শোন, তোর রেপুটেশন নষ্ট হলে তুই শেষ। জোর করে তুই পাবলিককে হাতের আন্ডারে রাখতে পারবি ঠিকই, তবে বেশি দিন না। জনগণের ভেতরে বিদ্রোহের পোকা বেশি থাকে। রেপুটেশন ইজ দ্য পিলার অফ পলিটিক্স। আমার রেপুটেশন নষ্ট হওয়ার চান্স নাই মামা, কারণ জয়ামিরের রেপুটেশন কোনোদিন ক্লিন ছিলই না। আপনি কইতে চাইতেছেন আমি সেলের পেছনে দাঁড়াবো, শালা সম্বন্ধীরা দাঁত বাইর করে আমার ফটো তুলবে, তা কাল সকালে নিউজ ফ্রন্টলাইন হবে, দিনাজপুরের একজন বিশিষ্ট ছাত্র সভাপতি হোকামারা খাইছে। মামা, পাগল হওয়া যাবে না, পাগল হইলেই সমস্যা। কার এত সাহস? আমি না চাইলে কেউ তোর ছবি ছাপাবে না, কোনো টিভি চ্যানেলে দেখানো তো দূর। চলেন বড় ঘরে যাই, ঘুরে এসে একবার, ওসব পেঁচাল বাদ। খুব বেশি দরকার পড়লে সরাসরি ক্রস ফায়ার করতে বললেন, বন্দিত্ব আমার পোষায় না, হোক সে 1 রাত অথবা 1 সেকেন্ড। তুই জানিস কি হয়েছে? তুই যতটা সহজভাবে নিচ্ছিস ততখানি সহজ নয় ব্যাপার। বিরোধী দলের একজন সিআইডি অফিসার তোমার পেছনে পড়ে আছে। ভাব, এবার তেরামি করলে থাপ্পড় মারবো একটা কান বরাবর।
সে কে? একবার দেখা হলো না তো? একটা কোলাকুলি তো অন্তত করা দরকার। বাহাদুর অফিসার। আমার হেফাজতে আছে, আমি কতক্ষণ ঠেকাবো তাকে? তুই রিসেন্ট নয়ডা মার্ডার কেসের সাসপেক্ট, আর কয়েকটা প্রমাণ সিআইডির হাতে। পাগলামি তুই করতেছিস। আচ্ছা, জেলে যাওয়াটা খারাপ কিছু না। বড় সাহেবকে নিয়ে দিনাজপুর ফেরি, তারপর 2 দিন বনভোজন করে আসবো শ্বশুরবাড়ি। কোনো সমস্যা নাই। জয়, কথা বেশি বলা ভালো না। তোর দলের এক চ্যাংড়া, কি জানি নাম, ওইটা তো পুলিশ কাস্টাডিত। কবির। আজ রাত্রিরে যাবি, কাল সন্ধ্যা হইতে না হইতে 24 ঘন্টার আগে তুই সহ সেও খালাস। তারপর বড় ঘর সাফ করাও লাগবে। তোরে জেলে রাখলে আমার চলবে? জয় চুপচাপ কয়েলকে নিয়ে উঠে গিয়ে তুলির রুমের বিছানায় শুয়ে এলো। রিমির দরজায় নক করলে রিমি দরজা খুলতে দেরি করে। সে অপেক্ষা না করে নিজের রুমে ঢুকে আলমারি খুলল। তার ও হামজার রুমের দুটো আলমারি দুটো কাস্টমাইজড সিস্টেমের। নিচের দিকের লকারের নিচে আলাদা আরেকটা সেকশন আছে। সেখানে অস্ত্র রাখার হোল্ডার ছাড়াও আরেকটা ইন্টেরিয়র আছে। সেখানে তার বেশ কিছু প্রিয় ছোট বড় অস্ত্র রাখা থাকে। সেখানে খুব আশ্চর্যজনকভাবে একদম অন্যরকম একটা জিনিস রাখা আছে, একটা সাদা গোলাপি রঙা ওড়না। সে সেটাই আগে বের করে কাঁধে ঝুলিয়ে নিল। এরপর লকার খুলে 3 বান্ডেল টাকা বের করলো। লাখ 1.5 হবে। তার রুমে এতটুকুই আছে। এরপর নতুন একটা সিগারেটের প্যাকেট, দুটো ছোট ছোট ছোড়া ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম নিল। শেষে একটা নতুন শার্ট গায়ে দিয়ে রিমির কাছে গেল। রিমির চোখ মুখ বদলে গেছে। এমনিতেই প্রাণ ছিল না, এখন প্রেতাত্মার মতো নিথর লাগছে। জয় এক টুকরো শুকনো হেসে বলল, ঘরে মাল আছে কত? রিমি আলমারি খুলে সরে দাঁড়ায়। জয় আরো কয়েক বান্ডেল নিল সেখান থেকে। রিমিকে বলল, তুলিকে সাথে নিয়ে যাবেন আপনি? রিমি আটকে ওঠে, আপনি সাথে যাবেন না? জয় হেসে ফেলল, বাপরে, এমন ভাব করছেন যেন আমার সঙ্গ আপনার জন্য খুব নিরাপদ আরামদায়ক। ভুলবেন না, ভাবি দেবর হিসেবে আমি আপনি দুঃসম্পর্কের লোক, আমাদের বনিবনা ভালো না। রিমি বেকুল স্বরে বলে, রসিকতা করবেন না, গা জ্বলে আমার। আপনি সাথেই যাবেন। কি বাণিজ্য পড়ে গেছে এমন? আপনি এখনই যাবেন? আমি না, আমি পরে আসব। আপনারা যাবেন, আমি ব্যবস্থা করে দিয়েই মরব। এটাই তো ডিউটি জয়ের। রিমির কি গলা ভেঙে এলো? সে কেমন যেন জয়ের কাছে নিজেকে ঢেলে দিল আজ। আপনার কতটা দেরি হবে? বেশি দেরি না হলে আমি অপেক্ষা করব। কার সাথে যাব আমরা আপনি ছাড়া? আমি চিরকাল থাকবো না আপনাদের সবাইকে টেনে নিয়ে বেড়ানোর জন্য। আমি ছাড়া চলতে শেখান, উপকার আপনাদের, কোনো সমস্যা হবে না। বিশ্বস্ত লোক নিয়ে যাবে। আকুতির মতো শোনায় রিমির স্বর, তার গলা থরথর করে কাঁপে। আপনার ভাই আপনাকে না দেখলে আরো অসুস্থ হবে। জয় অদ্ভুত হেসে বেরিয়ে যায়। রিমির কেমন একটা অস্থির লাগলো। রিমি হু হু করে কেঁদে উঠল আবার। জয়কে তার চিৎকার করে ডাকতে ইচ্ছে করে। বিয়ের পর সবচেয়ে বেশি লড়াই সে যে লোকটার সাথে করেছে, সেই লোকটা তার দ্বিতীয় ভরসাস্থল। তার স্বামী হাসপাতালে, জানা নেই কি হাল। রিমি এই চলতি পথে কি করে নিজেকে সামলাবে যদি জয় আমির সাথে না থাকে, ধমকে চুপ না করায়? কিন্তু জয়ের হাতে সময় নেই। তাকে প্রস্তুত দেখে এমপি সাহেব প্রসন্ন হলেন। তার এক ইশারায় মিনিট কয়েকের মধ্যে বৃষ্টির মতো ঝমঝমিয়ে আইন কর্মকর্তারা এসে ভরে গেল পাটোয়ারি বাড়ির ড্রয়িং রুম। এরা কোথায় ছিল এরকম জটলা বেঁধে? সে এতটাই আনমনে ভাঙা চিত্তে গোড়াহাট থেকে ফিরেছে। তার চতুর চোখ দুটো নিমজ্জিত ছিল তখন অন্য জগতে। এমনকি তার ছেলেরাও কিছু টের পায়নি। জয় কিছু বুঝে, একটু দ্বিধায় পড়ে, তারপর মাথা চুকিয়ে হাসে। একজন হাতে হাত কড়া পরাতে লাগলো, আরেকজন তল্লাশি শুরু করলো। পিস্তল ছোড়া সহ বেশ কিছু অস্ত্র এক নিমিষে বেরিয়ে এলো। জয় সিগারেটের প্যাকেটটা নিতে দিল না। এমপি সাহেব কপাল টিপলেন, একটু ভয় ডর নেই কোথাও। জয় তার কাছে এক রত্ন বইকে, তবু টাকাগুলো কর্মকর্তাকে অবাক করল। জয় বলল, ওইগুলা সাথে নেন, আপনাদের জন্যই। তোহফা তোহফা, পকেট গরম তো মন নরম, ঠিক না স্যার? ইন্সপেক্টর কটমট করে তাকায় এমপির দিকে। এমপি চোখের ইশারায় থামান। রিমি ও তুলি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিমি অন্তত কখনো এবারের কাউকে পুলিশের হাতে যেতে দেখেনি। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে।
তার স্বামীকে দুর্বল হয়ে পড়েছে? কি থেকে কি হচ্ছে চলছে? রহস্যময় লাগে, তার সাথে ভয়াবহ। ছেলেরা বাখিন হয়ে চেয়ে রইল। হাত কিরমির করছে কেউ কেউ। জয় ওদের পিঠ চাপড়ে বলল, বড় ভাবি, আম্মা আর আপাকে পুরান ঢাকা নিয়ে যা, আমি আসছি। মামা, একটা গাড়ি দেন ওদেরকে। এমপি বাধ্য ছেলের মতন তীব্র বেগে মাথা নাড়ে। ওসব চিন্তা তোর কেন? ওসব আমার জিম্মা। হাত করার দিকে তাকিয়ে জয়ের হাসি পেল। তার হাতে বন্দিত্বের শিকল খুবই বেমানান। সে মুক্তবাজ, দক্ষ শিকারী। তাকে শিকার করা দুঃসাধ্য। সে চারিদিকে তাকাতে তাকাতে বেশ কয়েকবার জোরে ডেকে উঠল, তরু, তরু। কিন্তু তরু ছুটে বেরিয়ে এসে জয়ের সামনে দাঁড়ালো না। তবু জয় আরো কয়েকবার গলা ফেলে ডাকল, যেন তরু শুনতে পায়নি। এবার শুনতে পেয়ে আসবেই আসবে। তুলির কিন্তু বুক মোচড় দিয়ে উঠল। সে রুখে গিয়ে জয়ের হাতখানা চেপে ধরে বলল, ওভাবে ডাকিস কেন জয়? শুনতে কেমন যেন লাগছে। যা তুই, যা তো। তুই পাপী, তোর পথে তুই যা। এসব তোদের জন্য না। জয় দুই হাতের বাহুর ফাঁক দিয়ে তুলির গলায় মালার মতো হাত ঢুকিয়ে ঝুঁকে বলল, এইবার ফিরে আগে তোরে বিদায় করবো বাড়ি থেকে। তোকে সহ্য করা যাচ্ছে না। জয় বেরিয়ে যাবার সময় আবার একবার পেছন ফিরে বেহায়ার মতো হাসল। আজ তাকে কারাবরণ করতেই হতো। এর কারণ অনেকগুলো। কবিরাজ কটা দিন আটক, এটা সহ্য করা জয়ের জন্য সহজ নয়। দ্বিতীয়ত, এমপির ছেলেরা কামরুলের খুনি জয় আমিরের স্ত্রীকে চায়। তৃতীয়ত, পুলিশ বাহিনী যখন তাকে গ্রেফতারের ওয়ারেন্ট হাতে পাটোয়ারি বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছে গেছে, মানে নিস্তারের পথ সংকীর্ণ হয়ে এসেছে। জয়কে নিয়ে যেতেই ছেলেরা পাগলপাড়া হয়ে উঠল। কিন্তু হামজা ভাই হাসপাতালে, তাদের জন্য এখন সেখানে পৌঁছানো অতি জরুরি। এমপি সাহেব একটা নিজের ব্যবহার্য টয়োটা দিলেন। তুলি ঘুমন্ত কোয়েল ও রিমিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠল। রিমির অবস্থা ক্রমে খারাপ হচ্ছে, তাকে তুলিরই সামলাতে হবে। কিন্তু তুলি নিজেই অস্থির। আরমিন কোথায়? আরমিনের সুশ্রী মুখটা মনে পড়তেই তার গা শিরশিরে করে উঠল। আরমিনের সৌন্দর্য ভয়ঙ্কর। আরমিন বলেছিল তাকে হামজার বিরুদ্ধে সাক্ষী দিতে। সেটা কবে, কোন পরিস্থিতিতে? সেই পরিস্থিতি কি এগিয়ে আসছে? আরও বলেছিল এ বাড়িতে কেউ থাকবে না। ঘটনা প্রবাহ সেদিকেই মন নিচ্ছে নাকি? জয় তাকে শাস্তি দেবার উদ্দেশ্যে এমন অন্ধকারে রেখে গেছে কিনা অন্তর জানা নেই। কিন্তু আমির নিবাসের এই অবরুদ্ধ নিশীথ দুঃসাহসী অন্তকেও নাড়িয়ে দিল। অন্তর খেয়াল হলো, এই ইট পাথরের বাড়িটা আস্ত এক রক্তখেকো রাক্ষসের অন্তঃগহ্বর। কোথাও একরত্তি আলো বা দূরব্দি জনমানবের বিচরণ নেই। অবরুদ্ধ হলরুম অন্তুকে গিলে নেবার আনন্দে নীরবে গর্জন করছে, যা শুধু অন্তর কানে বাজে। পেছনের জঙ্গলি বাগান থেকে শিয়ালের সরু ডাক ভেসে আসছে। আরো কত রকম জঙ্গলির ছোট বড় প্রাণীর নিষিদ্ধ চিৎকার অন্তর শরীরের লোমকূপ অব্দি কুকড়ে তুলল। নিজের শরীরটা অব্দি দৃশ্যমান নয় এখানে। জানালা দিয়ে মাঝে মধ্যে বাতাসের ঝাপটা আসছে, তার সাথে ভেসে এসে নাকে ঠেকছে বহুদিনের অবরুদ্ধ হলরুম ছেটিয়ে আসা ভ্যাপসা গন্ধ। অন্তর পা চলে না জানালা আটকে দিতে যাবার জন্য। সে সদর দরজার সাথে লেপ্টে বসে রইল। এই ভয়টা অন্তকে বড় ঘরে প্রবেশের দিন কাবু করেনি। সেদিন কেবল এক প্রবল উত্তেজনার বাজনা বেজেছিল বুকে। বেশিক্ষণ কিন্তু এভাবে চলল না। ভয়, অস্বস্তি, মানসিক চাপ ও দুর্বলতা অন্তর গর্ভাবস্থার উপর ভারী পড়ল। মাথাটা চক্কর মেরে উঠে পেট গলিয়ে আসার সাথে সাথে গলগল করে বমি করে ফেলল। কোথায় ছিটে পড়ল বমি তা দেখার উপায় নেই। জয়ের এই নিষ্ঠুরতার নাম কি দেবে অন্তু? আচ্ছা, জয় আমির যদি জানতো সে আজ আমির নিবাসের শেষ উত্তরসূরিকে আমির নিবাসে তার মায়ের পেটে রেখে মা সন্তান দুজনকে অবরুদ্ধ করে যাচ্ছে, সে কি এই কাজ করত? সে কি করতো তখন? অন্তু ঘন্টা দুয়েকও ওভাবে থাকতে পারল না অসুস্থ শরীরে। বমি করার পর গলা আটকে এসেছিল। তার মিনিট দশেকের মধ্যে দেহটা ধূপ করে লুটিয়ে পড়ল আমির নিবাসের ধুলোর স্তর জমা মোজাইক করা মেঝের উপর। পড়ে যাবার আগে অন্তর কানে কেউ ফিসফিস করে, তুই কোন সাহসে গর্ভাবস্থায় এই শিকারী বাংলায় পা রেখেছিস মেয়ে? হুমায়রা পাটোয়ারিকে জানিস তো তুই? এবারের ভয়াবহতা সম্বন্ধে কি বেখবর তুই? অন্তর শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু এত বড় ভুল কি করে করে ফেলল? এটা খুব মূল্যবান দুঃসাহস। এই দুঃসাহসের মূল্য এই বাড়ি অন্তুর কাছ থেকে কোন উপায়ে আদায় করবে। এই বাড়িতে সে কি দ্বিতীয় হুমায়রা হতে পারে না?
বিগত দিনগুলো সে নিজের উপর যে জুলুম করে নিজেকে চালিয়ে নিয়ে বেরিয়েছিল, এই বাড়ি তার সেই জেদ ও জীবনী শক্তি ঘন্টা কয়েকের মাঝে শুষে নিল। এমপির বাড়িতে রউফের জায়গা হয়েছে ঘন্টার সাথে কাকে। আজ তাদের মিশন ছিল পাটোয়ারি বাড়ি। জয় আমিরকে গ্রেফতারের পরোয়ানা পাবার জন্য তার কাছে জয় আমিরের সব অপরাধের প্রমাণ না থাকলেও যে কয়েকটা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছিল সেগুলো যথেষ্ট ছিল। অ্যারেস্ট ওয়ারেন্ট সে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় দুপুর 3:30টার দিকে এমপির কাছে তার ডাক পড়ল আলোচনার জন্য। এমপি জিজ্ঞেস করেছিল, জয় আমিরকে অ্যারেস্ট করার জন্য কি কি প্রমাণ আছে আপনার কাছে? রউফ হেসে বলেছিল, আমি আপনার কাছে সেই জবাবদিহি করতে বাধ্য নই এমপি সাহেব। ইভেন আমি তো আপনার ডাকে এখানে আসতেও বাধ্য নই। নেহাত আমি ভদ্রলোক বলে আপনার সম্মানে এসেছি, কিন্তু অবশ্যই আমি আমার কাজ সম্বন্ধে সামান্য আলোচনাও করব না আপনার সঙ্গে। এই অপমান এমপি সাহেব গায়ে না মেখে বরং হাসলেন। বেশ বেশ, আপনার মতো সাহসী ও নিষ্ঠাবান অফিসার আজকাল বিরল। খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু আমি শুধু জানতে চাইছি, ওর অপরাধ কি? আমাকে মামা বলে ডাকে। আমার খুবই খারাপ লাগছে ছেলেটার জন্য। অপরাধীর জন্য খারাপ লাগাই আপনাদের নীতি, রাজনীতি। তবে তাকে আমি গ্রেফতার আপাতত একজন সাসপেক্ট হিসেবে করলেও সে মূলত একজন দাগী ক্রিমিনাল। তা শীঘ্রই প্রমাণিত হবে আদালতে। তো কি একেবারে ফাঁসি? ফাঁসি না হলেও দীর্ঘস্থায়ী কারাবাস তো হতে পারে। পারবেন তো? কে ঠেকাবে, আপনি? এমপি সাহেব হাসলেন। হামজা পাটোয়ারিকে চেনো অফিসার? জয় আসে না? আসে আসে, খুব আসে। মন্ত্রীদের সাথে হ্যান্ডশেক করা স্নেহের জুনিয়র হামজা। আমার মতো এমপির কথা না হোক, মন্ত্রীদের কথা মানতে হতেই পারে। রউফের মুখে কোনো হেলদোল না এলেও ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে গেল। এবং নিজের জীবন ও চাকরি নিয়ে তো অবশ্যই সংশয় রয়েছে। এমপি প্রস্তাব দিলেন, আপনার বাহিনীর আগ্রাসন স্থগিত রাখুন। আমার একটু আলাপ আছে ওর সাথে। না না, ভয় পাবেন না। আমি নিজে তুলে দেব ওকে আপনাদের হাতে। বরং আমি ছাড়া ওকে আপনারা কনভিন্স করতে পারবেন বলে মনে হয় না। এক হতো সে শুধু জয় হতো, ও হচ্ছে হামজার কলিজের টুকরো। ওর গায়ে হাত মারলে আপনি হামজার কলিজায় খোঁচা মারবেন। এরপর কিছু নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আমি পারবো। এবং এখন রউফ মোটামুটি সন্তুষ্ট। জয় আমির ধরা পড়েছে। ধরাটা কঠিন ছিল না অবশ্য, কিন্তু ধরে রাখাটা কঠিন, যেটার ঝুঁকি এখনো কাটেনি। জয় আমিরকে ধরে রেখে তার শাস্তি পর্যন্ত নিয়ে যাওয়া অব্দি সব ঠিক থাকলে তবে হয়। জয়কে হেফাজতে নেওয়া হয়েছে রাত 9টার দিকে। রউফ কায়সার ঘড়ির দিকে তাকালো। এখন রাত 11টা 23 মিনিট। এমপি সাহেব এখন পর্যন্ত 2টো পাইপ শেষ করেছেন। পাইপ সেজে দিচ্ছে তার কাজের লোক। তিনি ধোঁয়া টানছেন। দ্বিতীয়বার পাইপ শেষ করে এমপি সাহেব বললেন, আপনি এবার যেতে পারেন, নিশ্চিন্তে যেতে পারেন। জয়কে কেউ বাঁচাতে পারবে না। আপনি এখন এই নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এত সব প্রমাণ আপনার কাছে, তাও আপনি ভাবছেন ও খালাস হয়ে যাবে? আপনি নিজেই নিজের উপর ভরসা রাখতে পারছেন না? খোঁচা মারা কথা রউফ এটা টের পেল, কিন্তু টের পেল না এমপির গভীর চাল। সে বিভ্রান্ত হয়েই বেরিয়ে গেল এমপির বাড়ি থেকে। এমপি চোখ বুজে নিজের আসনে বসে রইলেন। এমপি প্রায় 2 দিন পর্যন্ত জানতেই পারেনি ওর 3জন লোকের কি হাল হয়েছে হামজার বড় ঘরে। তিনি তার সেক্রেটারিকে দিয়ে হামজাকে কল করিয়ে বললেন, এই কাজ কে করেছে? হামজা খানিকক্ষণ পর কল ব্যাক করে বলল, জয় মেরেছে, 5 দিন। এসব হতে থাকে। হয়তো মেজাজ খারাপ ছিল, কিছু ঝামেলা হয়েছে, মেরে দিয়েছে। আমি ওকে বুঝিয়ে বলবো। ডাহা মিথ্যা কথা। কামরুলকে মেরেছে জয়ের বউ। কিন্তু 2 ভাই বাটপারি করলো এমপির সাথে। কিন্তু এমপি সাহেব জানেন না হামজা নিজেই জয়ের বাটপারির শিকার হয়েছে। জানা নেই জয় এর আগে কখনো হামজাকে মিথ্যা বলেছিল কিনা। এমপি সাহেব তো বহুক্ষণ বিশ্বাসই করতে পারেনি ব্যাপারটা। ওর মাথায় শুধু একটাই কথা এলো, ওটা মেয়ে না ঘাতকিনী। বাপ্পি আবদার করেছে ওই ঘাতকিনীকে তার চাই। ভাতিজার আবদার এমপি ফেলতে পারেন না। কিন্তু এটা তো ব্যাপারই না। আসল ব্যাপার পরদিন এমপির গোয়ালে পোষা এক পুলিশ জানিয়ে গেল, রউফ কায়সার হামজার বিরুদ্ধে আসা অভিযোগের নথি সরিয়ে রেখেছে। সেখানে সীমান্তর খুনি হিসেবে হামজা ছিল, এবং তার সাক্ষী ও প্রমাণও। এমপি সাহেব বিস্ময়ে হা করে ছিলেন অনেকক্ষণ। অনেকটা বাতাস গালে ঢোকার পর তিনি হুঁশে ফিরে পেলেন। হামজাকে তিনি আগে পরেই ভয় পান। হামজা একটা বিচ্ছু।
এই তো সপ্তাহ কয়েক আগে তিনি জানতে পারলেন ওই বিচ্ছুর সামনের সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে এই আসনেরই। সেদিনের বিস্ময়ের কাছে এসব কিছুই না। সেদিনের পর তিনি 7 দিন হাঁ করেছিলেন একাধারে। এই আসনে হামজার প্রার্থী হওয়া মানে উনি ফিনিশ। হামজার জন্য মরণ ভয় জেগেছে সেদিন থেকে। তিনি শুধু অপেক্ষা করছিলেন সুযোগ বুঝে হামজার জানাজার নামাজে শরিক হবার। কিন্তু এরই মাঝে দুই ভাই ওনাকে আবার হাঁ করে দিলেন। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কোনোভাবেই আর বেশি দিন ওই দুটো বিচ্ছুকে দুনিয়ায় রাখতে পারেন না। কিন্তু মজার ব্যাপার হলো ওনার বিশেষ পরিশ্রমী হচ্ছে না। দৈব বলে সব পথ তৈরি হয়ে আছে দুই ভাইয়ের মরার। তিনি শুধু সামান্য আঙুল ঘোরাবেন। হামজা এমনিতেই আত্মরা হয়ে গেছে, এবং সেটা কাকতালীয়ভাবে আজই। সব তৈরি। তিনি শুধু 10 মিনিটে একটা ছক এঁকেছেন। তিনি উপর মহলে অনুরোধ করেছেন, কিছু বন্দী আছে হামজার হেফাজতে, তাদেরকে মারতে জয়ামিরকে 1 রাতের জন্য কারাগার থেকে ছাড়তে হবে। বন্দীদেরকে খালাস করেই আবার সহি সালামতে কারাগারে চলে যাবে জয়ামির। এমপি সাহেব আরেকটা পাইপ সেচে দিতে বললেন কাজের লোককে। জয় আবার কারাগারে ফিরবে নাকি খোদার কাছে, সেটা তিনি ঠিক করবেন। হামজা চেতনা ফিরে পেল ভোর 4টার দিকে। শরীরে এক ধরনের অসাড়তা। চাইলেই সে তার অঙ্গগুলোকে নাড়াতে পারছে না। তার নিস্তেজ চোখ দুটো কিছু খুঁজল। রুমটা অন্ধকার। সে কি পাটোয়ারি বাড়িতে নিজের বিছানায় শুয়েছে? রিমি কি এই অবস্থায়ও তার কাছে আসেনি? কিন্তু টের পেল সে আসলে তার মাথার কাছে ঝুঁকে বসে ঝিমুতে থাকা জয়ার মুখটাকে খুঁজছে। হামজার প্রখর অনুভব শক্তি গন্ধে অনুমান করল সে হাসপাতালে শুয়ে আছে। আপাতত কেবিনে কেউ নেই, সে একা শুয়ে। হাতে ক্যানোলার সূচ ফুটানো জায়গায় এবার টনটন করে উঠল। কিন্তু যে কোনো অঙ্গেই মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে চেতনা আসার সঙ্গে সঙ্গে তার সামনে তার জীবন এসে দাঁড়ালো। অন্ধকারে জীবনকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভূতিটা হামজার বুকে চাপ ফেলল। এই অন্ধকার কিসের? শেষ রাতের, নাকি তার শেষ জীবনের? প্রতীকী অর্থে তো দুটোরই শেষ, তবু পার্থক্য আছে। রাত শেষ হলে আলো ফুটে, মানুষের জীবন শেষ হলে অসীম অন্ধকার। সে জীবনের শুরুতে না খেয়ে চুপ থাকতে শিখেছিল। খাতার অভাবে কার্টুন বক্সের খাপে লেখা চর্চা করেছে। আঘাত হজম করে কটুবুদ্ধি পাকাতে পটু হয়ে জন্মেছে। 12 বছর বয়সে জানতে পেরেছে তার কোনো পরিচয় নেই, না আছে। সে সম্ভবত বস্তির কোনো নোংরা কুঠুরিতে বড় অবহেলার সাথে জন্মানো এক অপ্রয়োজনীয় জীবন। নবজাতকের কদর বড় লোকদের থাকে, গরিবদের কাছে নবজাতক সবজির খোসা। হামজার মনে পড়ল, তার ঐরসে জন্মানো দুটো শিশু কিনা তার চেয়েও বড় অভাগা ও অবহেলিত ছিল, যাদের মা তাদেরকে ভ্রূণ থেকে মানব শিশুতে অবধি পরিণত হতে দেয়নি। বাথরুমের কমোডের নিচে ফ্ল্যাশ হয়ে গেছে তারা। কি আশ্চর্য! হামজার শরীরটা থরথরিয়ে উঠল। তার খুব ভয় করছে। অন্ধকারটা ভালো না। জয় কোথায়? হামজা কি করে পারে জয়কে দৃষ্টির বাইরে রেখে এভাবে পড়ে থাকতে? তার কিছু ছিল না, পরে সে দুটো জিনিস কামিয়েছে, জয় ও ক্ষমতা। একটাকেও সে হেলায় ফেলতে পারে না। সে চেঁচিয়ে ছেলেদেরকে ডাকতে চাইল। সে জানে বাইরে তারা অপেক্ষা করছে। দিনাজপুর থেকে কি কেউ আসেনি? তার কেউ নেই কোথাও, এজন্যই কি কেউ আসেনি? কিন্তু তার ক্ষমতা আছে, সেটা কোথায়? টুট টুট শব্দ হচ্ছে খুব দ্রুত। শেষ রাতের নিস্তব্ধতায় অন্ধকার কেবিনে এই টুট টুট শব্দটা হামজাকে অস্থির করল। কিসের শব্দ এটা? কয়েক মিনিটের মাথায় কয়েকটা ছেলে নার্স নিয়ে দৌড়ে এলো। নার্স খুব বিরক্ত। শেষ রাতে রোগীর সমস্যা হওয়া উচিত না, এই সময় তারা একটু জিরিয়ে নেয়। হামজার হার্টবিট 120/22 পর্যন্ত উঠছে। সেটা খুব তাড়াতাড়ি 140 ছাড়িয়ে গেল। কিছুক্ষণ থতমত খেয়ে নার্সের হুঁশ এলো। দ্রুত এখন অ্যাডেনোসিন পুশ না করলে খারাপ কিছু হতে পারে। অ্যাডেনোসিন পুশ করার পর হামজার মনে হলো সে মরে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে এলো। বুকে ভয়ানক ব্যথা উঠে গেল। সে হাত তুলে বুকে রাখতে চেয়েও পারল না। বা হাতে ক্যানোলা, ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে অক্সিমিটার সেন্সর ক্লিপ লাগানো। তার জয় কোথায়? রিমি কি আসবে না? হামজার চেনা মুখগুলোর ঢাকা পৌঁছাতে সকাল 8টা বাজল। তখন রিমি ভীষণ রকম কাহিল। মানসিক অস্বস্তি তার শরীরকেও দুর্বল করেছে। ছেলেরা গিয়ে হামজার কেবিনের সামনে নিয়ে এলো ওদেরকে, কিন্তু রিমির হাত পা থরথর করে কাঁপছে।
সে কিভাবে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? শেষবার যখন দেখা হয়েছিল, রিমির ভেতরে যে ঘেন্নাটা ছিল তা এখনো আছে। থাকলে সেটার ধরন কেমন? লোকটা ঘুমিয়ে আছে। হার্ট মনিটরিং ডিভাইসের টুটটুট শব্দ ছাড়া কেবিনটা নিঃশব্দ শীতল। রিমি দেখল লোকটার হার্টবিট 88 থেকে হুট করে বেড়ে 94 হচ্ছে, আবার কমে 85-তে আসছে। মাথার উপর বিশাল ব্যান্ডেজ, হাতের বাহুতেও। শরীরের বিভিন্ন স্থানের ত্বক ও মাংস ছেঁড়া, সেসব স্থানে ঔষধের প্রলেপ। প্রশস্ত লোমাস বুকের উপর ছোট ছোট ইসিজি প্যাচ লাগানো। বিশাল দেহটা পড়ে আছে বেডের উপর। রিমির বুকের ভেতর মুচড়ে উঠল। এমন বিশ্রী ভয়ঙ্কর কোনো দৃশ্য রিমি আগে কখনো এমন খুঁটিয়ে দেখেনি। রিমি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কোয়েল মামার এই অবস্থায় খুবই চিন্তিত। সে বুঝতে পারছে না মামার কি হয়েছে, গায়ে এসব লাগিয়ে শুয়ে থাকার মানেটা কি। সে গিয়ে মামার কানে কানে ফিস ফিস করে ডাকে, বলো মামা, এই মামা, কি হইতে তোমার? উঠো, আমরা আসছি, মামাম আসছে, মামুনি আসছে, উঠবে না? খুব পরিশ্রম সাধ্য এক চেষ্টার পর সে উঠে বসলো বেডের উপর। প্রায় হামজার গায়ের উপর চড়ে বসে ডাকলো, বাবাকে খুঁজতে হবে বুঝলে, উঠো। তুমি কি খুব বেশি অসুখ হয়েছে? আমি তো বুঝতেছি না। হামজা উঠছে না দেখে পেছন ফিরে মামুনির দিকে তাকায় সে। মামুনির কেন চোখ চিকচিক করছে? মামুনির উচিত ভেতরে এসে তার সঙ্গে মিলে মামাকে ডাকা, কিন্তু তার ডাকেই হামজার হাত ধরে উঠল। সকালের ঔষধ দেবার জন্য নার্স এসে দাঁড়ায়। হামজা কোয়েলকে দেখে বুড়ির মতো বেডের এক টুকরো জায়গায় বসে আছে, তার মুখের দিকে ঝুঁকে। হামজার বুকের ভেতর চিনচিন করে উঠল। মৃদু হাসি দেখা গেল ঠোঁটে। অস্ফুটন্ত উচ্চারণ করল, আমার আম্মা। অক্সিমিটার টিপ লাগানো হাতটা দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে কোয়েলকে। নার্স বাধা দিতে আসে। হামজা চোখের ইশারায় শুধু তাকালো একবার, ইশারায় চলে যেতে বলল। নার্স ভীতু পায়ে দ্রুত বেরিয়ে যায়। তখনও হামজার চোখে কিছু খুঁজছে, একটা চিন্তিত গম্ভীর মুখ, যে এখন নার্সের সাথে গায়ে পড়ে ঝগড়া করবে, ডাক্তারকে ধমকাবে, হুমকি দেবে হামজাকে এখনই ঠিক করার জন্য, নয়তো ডাক্তারের বউ বাচ্চা শেষ। হামজার হৃদস্পন্দন থাই থাই করে 102-এ উঠে গেল। সে এতক্ষণে টের পেল তার পিঠ শরীরের অন্যান্য অংশের চেয়ে অবশ। দরজার কাছে ছিপছিপে দেহার একটি শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে। হামজা চোখ ভরে দেখে নারীটিকে। একটু শান্ত হয় ভেতরটা, আসে অল্প, বিড়বিড় করে বলে, কাছে আসবে না? এখনো ঘেন্না লাগছে? রিমির চোখের পানি মেঝেতে পড়ে, তা দেখেও হাসে হামজা। রিমি ধীরে ধীরে এসে চেয়ারটায় বসে। রিমির শরীরের চেনা গন্ধটা হামজার নাকে প্রবেশ করে। তার রিমিকে খুব গভীরভাবে ছোঁয়ার আবেশ জাগে আচমকা। জয় কই? রিমির মুখে খুব ফুটে ওঠে। তার খোঁজ কেন? হামজার ভালো লাগলো এবার একটু। রিমির জয়কে সতীন বলার যৌক্তিক কারণ আছে। আমি ভেবেছিলাম তোমরা আসবে না, তার আগেই আমি না আসাই তো উচিত ছিল। কেন এসেছি জানি না। রিমির গলা ধরে এলো, এক চিমটে পানি জমাট রইল চোখের কোণে। হামজা হেসে ফেলল, তুমি কেঁদে ফেললে কিন্তু আমি বুঝে যাব কেন এসেছ। রিমি যেন সত্যি সত্যি ভয় পেয়ে ব্যস্ত হয় কান্না লুকাতে। হামজার হাত নাড়ায়, তার স্নায়ু দুর্বল, শরীরের অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। তার কি অসুখ হয়ে গেছে কে জানে, তবু লোকটার সর্বোচ্চ শক্তচিত্ত নিজেকে একদম সুস্থভাবে উপস্থাপন করতে তৎপর। রিমির হাত দুটো হামজার কপাল ছুঁয়ে দেয়। এই ছোঁয়া রিমিকে কাঁপিয়ে তোলে। আপনি ফিরে আসুন। কোথায়? যেখানে এবং যেভাবে আমি আপনাকে পেয়েছিলাম। বোকা নারী, তুমি খুবই সুন্দরী একজন নারী, কিন্তু ধরো কখনোই আয়নায় নিজের সৌন্দর্য দেখনি আগে, হঠাৎই একদিন দেখলে, তা বলি কি তুমি সেদিনই সুন্দরী হলে, আগে ছিলে না? রিমি হামজার হাত খামচে ধরে, হাতটা মৃদু কাঁপছে। সেই মতো রিমির বুকটাও কাঁপে। কি হয়েছে লোকটার? আমি আগেও এই আমিই ছিলাম, শুধু তোমার চোখে ধরা পড়েছি হঠাৎ। তার মানে তুমি আমার এই আমি কি ভালোবেসেছো কিন্নি? কে বলেছে আমি ভালোবাসি আপনাকে? তোমার চোখের পানিকে জিজ্ঞেস করলে তাই বলবে। রিমি ছটফট করে ওঠে, ঠোঁট কামড়ে ধরে। আমার সামনে আপনার এই বিশ্রী রূপটা না আসলেও তো পারত। অর্ধাঙ্গিনী মানেই তো সবকিছুর অর্ধেক অর্ধেক, পাপেরও। পালাতে চাইছো কেন?
আমি আপনার পাপের ভাগ চাই না। ভালোবাসায় পাপ থাকে না। তুমি জানো না তাহলে? ভালোবাসাই তো পাপের বাপ। যে কোনো কিছুকে ভালোবাসলেই সেখান থেকে পাপের জন্ম হয়। ভালোবাসাকে পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করে। সীমার ওপারই তো পাপ, রিমি। যেমন করে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন, আমি তোমাকেও ভালোবেসেছি। রিমি তীব্র প্রতিবাদ করে ওঠে। মিথ্যা কথা। সত্যি কথা রিমি, কিন্তু সেই ভালোবাসায় আমার অতীত ও ভবিষ্যতের চাহিদাকে কুরবানি করার শর্ত নেই। তাহলে এটা কেমন ভালোবাসা? আমি জানি না রিমি, কিন্তু তুমি আমায় ঘৃণা করো না। আমার প্রয়োজন তোমাকে। আমি আপনার প্রয়োজন হয়ে থাকতে চাই না। তাহলে কি চাও? চাইলে পাবো। দেবার মতো হলে যে কোনো কিছু পাবে, চেয়ে দেখো। কথাটা রিমি জিদে অথবা আবেশে উচ্চারণ করে বসল। তালাক চাই আমার, তালাক দিন। হামজার চোখ দুটো বুঝে ফেলল। কিছুটা সময় তার বুকের ওঠানামা থেমে রইল। এরপর আস্তে আস্তে হাসি ছড়ালো ঠোঁটে। তোমার অন্তরে আমার পাপের যে কালি লেগেছে, তা তালাকের কাগজ দিয়ে ঘষলে উঠবে না রিমি। বৃথা চেষ্টা করে কি লাভ? মেনে নাও। অসম্ভব। আরমিনের মতো কথা বলো না। সে আর তুমি এক নও। তাকে ভয় পান? সে তাহলে সত্যিই সফল। তার মতো হতে আমায় কি করতে হবে বলুন? আমি তার সঙ্গে যা যা করেছি এবং করব, তোমার সাথে তা হয়নি। কি করবেন? কি করবেন আপনি তার সঙ্গে? ভাবতেও পারবে না এমন কিছুই করব। জয় কোথায়? নিম চুপ করে তাকিয়ে রইল হামজার দিকে। ভীষণ সুদর্শন, শক্তপোক্ত, বলিষ্ঠ পুরুষ, কিন্তু চেহারায় এক ঘাতক নীরবতা আছে। এখন দেখতে তার স্নান লাগছে। এই অবস্থায় জয়ের গ্রেফতারের খবর দিয়ে পরিস্থিতি বেসামাল করার সাহস হয় না রিমির। তুলি ঢোকে কেবিনে। হামজার সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত। হামজার ভালোবাসা দুর্বোধ্য, সেটা কেউ পেলেও টের পায়নি। ক্ষোভও ছিল হামজার উপর তুলির। কিন্তু এই মহাক্ষণে এসে হামজার দিকে তাকিয়ে তুলির বুক কেঁপে উঠল। তার মনে হলো যা হয়েছে তা না হলেই হইতো। তুলির শুধু মনে হলো, আরমিন কেন বলেছিল পাটোয়ারি বাড়িতে কেউ থাকবে না? তার ধ্বংসের কতটুকু নিকটে অথবা দূরত্বে দাঁড়িয়ে। রাতটা পুলিশ ফাঁড়ি কাটানোর পর পরদিন সকালে জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরাগকেও আনা হয়েছিল সেখানে। এরপর পুলিশ ফাঁড়ির আলাদা একটি ডিটেনশন সেলে জয়কে স্থানান্তরিত করা হলো। দেশের আইনের অবস্থা জয়কে হাসালো। তাকে আজ রাতে খালাস করা হবে। তারই প্রস্তুতি চলছে আলাদা ট্রিটমেন্টের মাধ্যমে। নয়তো সে যা স্বীকারোক্তি দিয়েছে, এতক্ষণে আদালতে নেবার অর্ডার আসার কথা। কিন্তু সন্ধ্যার দিকে কবিরকেও আনা হলো, পুলিশ ফাঁড়িতে হাজির করা হলো। জয়ের দেওয়া টাকাগুলো পুলিশের মন নরম করে দিয়েছে। জয় বসেছিল ডিটেনশন সেলের দেয়াল ঘেঁষে। তাকে দেখে কবিরের চোখ দুটো গোলা গোলা হলো। অশান্ত গলায় বলল, আপনি এখানে কি করতেছেন ভাই? ছে, ভাবলাম তোর বিয়েটা দিয়ে মরবো। তোর উপর একটা দায়িত্ব আছে না? কিন্তু চেহারার যে হুলিয়ান বানাইছিস, কোনো হিজড়াও বিয়া বইতো না তোর লোকে। অবশ্য তুই চাইলে আমি একটা লেডি মানকি ধরে আনতে পারি তোর জন্য। বানর হলো মানুষের অরিজিনাল। আমি তোর জন্য কোনো বিবর্তিত প্রোডাক্ট প্রেফার করব না। মেয়ে লোকের অরিজিনাল হলো মেয়ে বান্দর, বুঝলি? কবির জয়ের পাশে মেঝের উপর ঠেসে বসে অস্থির হয়ে বলল, আপনি এখানে কেন? জয় হাসে। এইখানে তো থাকার কথা আমার। পাপিকে কারাগারে দেখলেই মানুষ অবাক হবার দিন যাবে কবে রে কইবরা? কবিরের চোখে ভয় ও কাতরতা। সে জয়কে এখানে মানতে পারছে না। সে বলল, বাজে কথা ছাড়েন ভাই, আপনারা এখানে আনলো কেমনে শালারা? জয় তাকায় কবিরের দিকে, শান্ত গলায় বলে, জয় আমির তোদের সবার মহানুভবতার সামনে এক ঋণী কুত্তা। এই যে এতগুলো দিন পুলিশ হাজতে চামচিকার মতন গড়াগড়ি খাইলি, অথচ আমি একবার দেখতে পর্যন্ত যাই নাই। তোর ভেতরে বিদ্রোহ জাগে নাই আমার বিরুদ্ধে? কবির গম্ভীর গলায় বলল, আপনি যদি না থাকেন এই কবিরের বাইরে কি কাম? জয় বুকের বা পাশে চেপে ধরল। উফ, সেন্টিমারা ডায়লগ দিস না বাপ, আমার বমি আসে। ওয়াক। কবির রাগান্বিত চোখে তাকায়। জয় শুকনো হাসে। ভাবি ভালো আছে ভাই? ওরে শালা বেইমান, আমি জেলে আইছি এতক্ষণে আমার একবার জিজ্ঞানি না, আর ওই শালের খবর করতেছ? কবিরাজের গাছ খাওয়াইছে তোরে? আমার মাফ চাওয়া বাকি এখনো। কি বাবদে?
কত বেয়াদবি করছি, কত অসম্মান করছি। তখন আমার বউ ছিল না, কিন্তু সেই মেয়েটাই ছিল এখন যে মেয়ে। জয় হু হু করে হাসে। সত্যি জাদুটুনা করছে নাকি তোরে? সর্বনাশ, ভালো মানুষের পোকা কুরকুর করতে দেখতেছি কেন তোর? আমি তোর ভেতরে কইব্রা? পুলিশের ঘা পড়লে সাপও সোজা হয়ে চলে। এই নীতি কাম করতেছে তোর ওপর। বহিষ্কার। আমার দরবার থেকে বহিষ্কার করা হলো তোকে। তুই আমার অযোগ্য শাগরেদ প্রমাণিত হয়েছিস। হামজা ভাই কই ভাই? কিছু তো কন। আপনি এখানে? তোর কি মনে হয়েছিল তুই মুখ না খুললে জয়ামের অমর হয়ে যাবে? এইসব কথা বলতেছেন কেন ভাই? আপনারা আনছে কেমনে ওরা? সাহস কি বেশি হয়ে গেছে গুচাটা কুত্তাগর? হামজা ভাই মিডফোর্ডের বেডে পড়ে আছে। তোর পেয়ারের ভাবেই তার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি। আর কিছু জানতে চাইলে দ্রুত প্রশ্ন কর। আগামী 2.5 মিনিটের মধ্যে আমি ঘুমায় যাব। কবিরের গলা শুকিয়ে এলো। জয় হেলান দিয়ে বসে থাকে দেয়ালের সাথে। চোখ বুঝে হেলান দিয়েই বলে, তোর কাল ছুটি কইব্রা? তোর ভাবের একটু খেয়াল মেয়াল রাখিস। শালির আবার কেউ নাই, এতিম। ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাইর হইলে আমি আপনি একসাথে বাইর হব। তাই নাকি? আমার পাপের 10% তোর আছে? তোর মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি নিমক হারাম শালা পরের চ্যাংড়ার জানের গ্যারান্টি হয়ে বসে আছো এখানে। কবির এতক্ষণে খেয়াল করে জয় আমিরের গলায় গামছার মতন একখানা ওড়না ঝুলছে। কবির লুকিয়ে মুচকি হেসে বলে, আপনি গেছিলেন মার কাছে? জয় আচমকা চোখ খুলে তাকালো কবিরের দিকে, কাঁধে হাত রেখে বলল, যার পরিবার আছে তার জন্য পরিবারের উপরে কিচ্ছু নেই কবির। তোর বাপ পঙ্গু, তোর মার একমাত্র ভরসা তুই। আমি তোর ধ্বংসকারী। মূর্খের মতন আমার পেছনে জীবন ক্ষয় করতেছিস। তোর সৃষ্টিকর্তা 2 জন তোর প্রতীক্ষায় বসে আছে দরজা খুলে। আপনার প্রতীক্ষায় কেউ নাই? জয় অবাক হবার ভান করে হেসে ফেলল। আছে নাকি? বলিস কি রে? আছে। ভুয়া কথা, আমার কোনো মা নাই। ভাই, খালি মাই অপেক্ষা করে না, আর কেউ করে না। আমি যখন খেলতে যেতাম এরোর নাক ফাটায় আসবো, কেউ মানে ধাক্কা দিয়ে ফেলে আমার হাঁটুর চামড়া ছিঁড়ে দেবে। এই চিন্তায় আমির বাড়ির ব্যাঠার বউ আমির নিবাসের ফটকের কাছে লাঠি নিয়ে দাঁড়াইয়ে থাকতো। কোনোদিন মারতো না। আমি আমির বংশের চ্যাংড়া, আমারে মারে সাহসকার। তারপরে আর কেউ করে নাই অপেক্ষা। আপনি এখন আর সেই বাচ্চা নাই। এখন যার করার কথা, এই অবস্থায় মার চাইতেও বেশি সে আপনাকে ঘেন্না করে। এটা তো আপনারই দোষ ভাই। জয় মাথা দুলিয়ে হাসে। 2-4টা দোষ থাকাই তো ভালো রে। আরেকজন আছে, আপনি হামজা ভাইকে চেনেন? দুনিয়া উলট পালট করে ছাড়বে। জয় চোখ বুঝে হাসে। আমার জন্য এই দুনিয়া নাকি আমার দুনিয়া? কবির অস্থির হয়ে বলল, কি বলতেছেন? জয় ডাকে, কবির। হ ভাই। ধর জিন্নাহাকে বড় সাহেব খুন করছে। কবির ছিটকে উঠল। অসম্ভব, হইতেই পারে না। মুখ চেপে ধরল জয়। চুপ সালা, আমি যতটা বিশ্বাস করি তাকে তুই তার চাইতেও বেশি। হামজা ভাইয়ের জান আপনি, এসব কথা মুখে আনতে নেই ভাই, ভুল বুঝছেন। ওই মুরসালিন মোহন জঙ্গি কিছু ভুলভাল বুঝাইছে আপনারে। সঠিক কি? কবিরের কাছে এর উত্তর নেই। সে শুধু এই জীবনে হামজা ও জয়ের ভাঙন দেখতে পারবে না, তার আগে তার চোখ উপড়ে ফেলা হোক। জয়কে সে চিনতে পারছে না বলেই মনে হলো তার শরীরের অত্যাচারের ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। এখন শুধু তার খুব বুক জ্বলছে। ভাই, ভাবেরে ওই বাড়ি রাখছেন, ওইখানে ভাবেরে নিয়ে থাকার প্ল্যান আছে? তুই খুব খুশি মনে হচ্ছে। খুশি তো ভাই, এই জীবনে আপনার একটা সংসার দেখার চাইতে খুশির আর কি হইতে পারে? জয় ছাদের দিকে মুখ তুলে এক চোট হাসে। হুম, কার সংসার? আপনার আর ভাবির। ভাই, আপনি চাইলেই পারবেন। চাওয়া অন্যায়। এত জটিল কেন লাগতেছে সবকিছু? ধর, সহজ ছিল কবে সেই তারিখটা বল। এখান থেকে খালাস হওয়া শুধু সময়ের ব্যাপার। তারপর যাচ্ছেন তো নিজের বাড়ি, ভাবিও ওইখানে, সব সহজ হয়ে যাবে। এখান থেকে খালাস হয়ে আমি ওইখানে যাব, তুই শিওর? কবির উপর নিচ মাথা দোলায়। জয় হাসল। আমার তীর্থে যাবার সময় হয়ে গেছে রে পাগলা। বাঁচতে চাইলে আন্ডারগ্রাউন্ড হওয়া লাগবে। আর আমার সাথে যাইতে ও জীবনেও রাজি হবে না। আমাদের পথ আলাদা। তাইলে বিয়ে কেন করলেন?
আমি করি নাই, হয়ে গেছে। বিয়ে করলে কসম ওরে করতাম না। কবির খেপে উঠল। কারে করতেন শুনি? অন্তত ওরে না, ও সুপুরুষ ডিজার্ভ করে কৈপ্রা, আমি ওর জন্য না। কিন্তু ও তো আপনার জন্য। জয় তাকায়, কবির মাথা দোলায়। হ ভাই, আপনি জীবনেও এমন কোন চেংড়িরে বিয়ে করতেন না যে কুপুরুষ ডিজার্ভ করে। আমি চিনি না আপনারে। জয় কথা বলে না। কবির আবার বলে, আন্ডারগ্রাউন্ড হওয়া লাগে ভাবিরে নিয়ে হন, জোর করে হইল। আমার আবদারাই তো আপনার কাছে। জয় হেসে ফেলল। জোর করে? কিসের ঠেকা আমার আছে? আমার সাথে মিথ্যা বলে না ভাই। আপনি এখান থেকে বের হয়ে ভাবির কাছে যাবেন, আমি জানি। আমিও চাই এইটাই। আমিও যাব আপনার সাথে। তারপর ভাবিরে নিয়ে হিলি বন্দর পার কইরে ভারতে, দরকার পড়লে নেপাল চলে যাবেন একদম। যতদিন না হামজা ভাই সব কেস সালটে দেয় ততদিন দেশে ফেরার নাই। বেশি দিন লাগবে না, তারপর ফিরে আমির নিবাসে চিরকাল। বাড়ির ছেলে বউ নিয়ে বাড়ি ফিরবে না। জয় হেনা কিছু বলতো না। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আছে কবিরের মুখ। তার ক্লান্ত ক্ষতবিক্ষত মুখের শান্তির রেখা ফুটে উঠেছে। উপর মহলের নির্দেশে জয়ামির ও কবিরকে মাঝরাতে অন্ধকারে মুক্ত করে দেয়া হলো পুলিশ ফাঁড়ি থেকে। জয়ামিরের শুকনো হাতে কিছুটা লাল তরল মাখানো আছে। এসব কাজ উপর মহল করে না, জয়ামিরদেরকে দিয়ে করানো হয়ে থাকে। জয়ামির ও কবির বড় ঘরের কাজ সেরে বের হলো। তখন প্রকৃতিতে রাত ৩টা। জয়ামিরের সাদা ধবধবে লুঙ্গিতে রক্ত, হাতের কবজিতেও, কপালের উপরেও। গলায় তখনও ওড়নাখানা ঝুলছিল। জয় সেই ওড়নায় রক্তগুলো মুছতে মুছতে রাস্তায় নেমে এলো। রাস্তায় একটা কুকুরও নেই, ঝিঝি পোকারও ভয়ে ডাকা বন্ধ করে দিয়েছে বোধহয়। কবিরের মেজাজটা থমকে ছিল। যা ঘটল বড় ঘরে তা কবিরকে খুব একটা সুখী করতে পারেনি বোধহয়। তবু কিছু একটা তাকে সপ্রভিত করে। সে জয়ের কানে ফিসফিস করে বলে, এইভাবে ওনার মালিকের সাথে নিজেকে ঘষে পাপগুলো মুছে ফেললেও তো পারেন। জয় নিঃশব্দে হাসে। ওনার মালিক আমাকে এ অবস্থায় দেখে বড়জোর ঘেন্নায় একদলা থুতু ছুড়ে দিতে পারে। নিজেকে এগিয়ে দেবে না পাপের ভাগ নিতে। আর তুই আমাকে থুতু খাওয়াইতে নিয়ে যাচ্ছিস কবির। আমার এই মুহূর্তে একবার শুধু রাজধানী যাওয়া জরুরি। ওই শালি আত্মহত্যা করে নেবে, তবু এখন আর আমার সাথে যাবে না। আপনি রাইখে যাইতে পারবেন তারা এখানে? সকালের আলো ফুটতে যদি আপনার এনকাউন্টার করতে বাইর হয় পুলিশওয়ালারা, ও করে মনে কখন কি চাপে কওয়া যায়। আবার চিরুনি তল্লাশির নাটক শুরু হইব। তারে কার কাছে রেখে যাচ্ছেন? কবির জানে জয়ামিরকে। রাজধানী হয়ে যদি জয়ামির আন্ডারগ্রাউন্ড হবার পথে পাড়ি দেয়, তার ঘরওয়ালিকে কোনো শর্তে এখানে রেখে যাবে না। কিন্তু সত্যি কি এই অবস্থায় সেই নারীটি এই পিশাচকে গ্রহণ করবে? একটা সিএনজি পেলে ভালো হতো। কিচ্ছু নেই রাস্তায়। দুজন হেঁটে হেঁটে বাঁশের হাট বাজারের ওপর পৌঁছালো। আরেকটু হেঁটে এগিয়ে যাবার পথে শু করে একটা দ্রুতগামী কিছু কবিরের কানের গোড়া দিয়ে ছুটে গিয়ে সামনের চায়ের দোকানের বেঞ্চিতে বিদ্যুৎ বোধ হয়। দূর থেকে পোলের সামান্য আলো অন্ধকারকে একটু দূর করেনি। জয় এক মুহূর্তের মাঝে কবিরকে এক ধাক্কায় ছিটকে নিজের থেকে দূরে ফেলে দিল। পরের মুহূর্তেই বিকট শব্দ করে পরপর দুটো বুলেট এসে জয়ামিরের শরীরে বিঁধল। একটা মাংসপেশি ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে গেল। জয় কুঁজো হয়ে পড়ল। মুখ থেকে ছিটকে একটা ভোঁতা আর্তনাদ বেরিয়ে এলো। তার পরক্ষণে হেসে ফেলল সে। চোখ জ্বলছে, পানি ভরে উঠেছে চোখ দুটোয়। দম ফুরিয়ে এলো। বুকের মাঝখানে দলা হয়ে চাপ ধরে এলো। গলগল করে রক্ত বেরিয়ে মাটিতে পড়ায় অনেকটা ধুলো আটার মতো দলা পাকিয়ে মেখে উঠল জয়ামিরের রক্তে। জয় গা কাঁপিয়ে হাসে। সেই হাসিতে শব্দ নেই। হাঁটু গেড়ে বসে পড়ায় চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি ধুলোর উপর পড়ে। কারা যেন পেছন থেকে দৌড়ে পালিয়ে যায়। জয় দম নেবার চেষ্টা না করলেও তার অবাধ্য শরীরটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়তে চাইল না। দম নেবার চেষ্টা করল। কবির এত জোরে ডেকে উঠল, ভাই ভাই ভাই, জয় ভাই। সাঁতরে উঠে আসে কবির। জয়ের ঢলে পড়তে যাওয়া শরীরটা জড়িয়ে ধরে। জয় আমিনের গা কাঁপছে। জয় হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। বারবার দম আটকে এসে আবার নিঃশ্বাস টেনে নেবার ফুসফুস শব্দ হয়ে কবিরের প্রচেষ্টাকে ব্যর্থ করে জয় আমিরের শরীরটা ঢলে পড়ল ধুলোর উপর। কবিরের শরীরের নিচের দিকে জয়ের রক্তে ভরে উঠল। জয় দেখতে পায় মৃত্যু চপল পায়ে এগিয়ে এসে তার শিওরে হাঁটু কেড়ে বসল।
সে একবার শেষবার দম টানার চেষ্টা করে অস্ফুটন্ত স্বরে ডাকে, হামজা ভাই, বড় সাহেব হাসপাতালে। কবির, আমি তারে দেখতে যাব। মৃত্যু বড় যত্নে জয়ামিনের মাথায় হাত বুলিয়ে দিল। শরীরে কি অসহ্য ব্যথা, শিরা উপশিরা ছেটিয়ে রক্ত ছুটে যাচ্ছে ক্ষতর দিকে। সেই কলকল ধ্বনি শুনতে শুনতে জয়ামের আরামে চোখ বুঝে। ব্যথা নেই আর কোথাও, রক্ত ঝরছে, তাতে যায় আসে না জয়ের।